নতুন ভিডিওয়ে এডুভেন্সের সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। দশম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ্যপুস্তকের অন্তর্গত একটি গদ্য জ্ঞানচক্ষু, যেটা লিখেছেন আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু যে গল্পটা আমাদের পাঠ্যাংশে আছে তা নেওয়া হয়েছে কুমকুম নামক মূল গ্রন্থ থেকে। আগের দিন ভিডিওয় আমি আলোচনা করেছিলাম জ্ঞানচক্ষুর বিষয়বস্তু সম্পর্কে। আজকে আমি আলোচনা করব তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের সম্ভাব্য যে প্রশ্নগুলো আছে সেই রকম তিনটে প্রশ্নের আজকে আমি আলোচনা করব। সেই তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এইটা আমাদের পাঠ্যাংশের যে অংশটুকু আছে সেখান থেকে একটা লাইন আমরা তুলে নিয়েছি, সেখান থেকে উত্তরটা আমরা আলোচনা করব। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক বিষয়টি কি তা ব্যাখ্যা করো। এই প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। তো মোটামুটি খুব ছোটও না খুব বড়ও না, মাঝামাঝি রেখে একটা উত্তর দেব। অলৌকিক বিষয়টি কি? অলৌকিক অর্থাৎ যা লৌকিক নয়। এখানে অলৌকিক বলতে কি বোঝানো হয়েছে? এই যে আমাদের গল্পের যে কিশোর চরিত্রটি তপন, তপনের সঙ্গে যে ছোট মেশোর কথোপকথন হয়, অর্থাৎ তপন যখন নিজেকে লেখক ভাবতে শুরু করে, কখন থেকে? যখন না সে তার মেসোমশাইকে দেখে। তার মেসোমশাই ছিল একজন অধ্যাপক, তার সাথে লেখকও বটে। মেসোমশাইকে দেখে তার ধারণা সম্পূর্ণ পরিবর্তিত হয় সে ভাবতে শুরু করে যে লেখকরা কোনো আশ্চর্য দুনিয়ার কেউ কোনো মানুষ নয়, লেখকরাও সাধারণ মানুষ। তো লেখক, তাহলে সেও লেখক হতে পারে, যেহেতু তার ছোট থেকে অত্যন্ত স্বপ্ন লেখক হওয়ার। তো অলৌকিক ঘটনাটা এখানে কি বলতে বোঝানো হয়েছে যে তপন যে নিজেকে লেখক রূপে দেখতে চায়, তার ছোট মেশো যদি সাধারণ মানুষ হয়েও নিজেকে লেখক হিসেবে ভাবতে পারে বা লেখক হতে পারে, তাহলে তপন কেন নয়? এই জায়গা থেকে অলৌকিক কথাটা আমরা বুঝতে পারি। কারণ যখন তপন যে তার প্রথম দিনের স্কুলে ভর্তি হওয়ার গল্পটা নিয়ে, তার সেই অভিজ্ঞতা নিয়ে প্রথম যে গল্পটা সে লেখে, প্রথম দিন, সেই প্রথম দিন গল্পটা ছাপা হয়েছিল কোথায়? না সন্ধ্যাতারা পত্রিকায়। ছাপিয়েছিল কে? না ছোট মেশো। কিরকম অবস্থাতে সে ছাপিয়েছিল? কারণ তপন যখন গল্পটা লিখেছিল, তপন সেই গল্পটা প্রথম বলেছিল ছোট মাসিকে। ছোট মাসি বলার অনুরোধেই ছোট মেশো সেই গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপতে চায়, ছাপিয়ে দেবে বলে সে আশা দেয়। সেখান থেকেই তপনের আশা শুরু হয় যে তার লেখা কোনো পত্রিকায় বেরোবে। এই হচ্ছে সেই অলৌকিক ঘটনা, যা কিনা তপন কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি, যে তপনও কোনোদিনও লেখক হতে পারে এবং তার লেখাও কোনোদিনও ছাপা অক্ষরে পত্রিকায় বেরোতে পারে। আরেকটা যেটা এখানে বলার বিষয়, সেটা হচ্ছে তপন যখন প্রথম আশা পেয়েছিল ছোট মেশোর কাছ থেকে যে সে তার লেখা পত্রিকায় ছাপা হবে, কিন্তু যখন ছোট মেশো তার লেখাটি নিয়ে চলে যায়, অথচ সেই সম্পর্কে আর কোনো রকম কোনো আলোচনা হয় না, তার কাছে কোনো খবর আসে না, তখন তপন অত্যন্ত বিষণ্ণ মনে কিন্তু থাকতো, ভাবতো যে হয়তো তার লেখা আর ছাপা হবে না। কিন্তু হঠাৎই একদিন সে দেখতে পায় তার ছোট মাসি এবং ছোট মেশো হাতে একটা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে আসছে। সেই পত্রিকা হাতে দেখে তখন তপনের মনে একটা আশার উদ্রেক হয়। সেই আশার জায়গা থেকেই সে জানতে পারে, পরবর্তীকালে যখন ছোট মেশো তার হাতে পত্রিকাটা দেয় এবং বাড়ির সকলের হাতেও পত্রিকা দেয়, সেই পত্রিকা থেকে জানতে পারে যে তার লেখা প্রথম দিন যে গল্পটা সন্ধ্যাতারা পত্রিকার একদম সূচিপত্রে তার লেখা আছে যে তপন রায়ের লেখা প্রথম দিন, অর্থাৎ সে লেখক হিসেবে কিছুটা হলেও গুরুত্ব পেয়েছে। এটা হচ্ছে এখানে অলৌকিক ঘটনা। এবার বলছে, এক্ষেত্রে বক্তার আশাবাদ কিভাবে ধরা পড়েছে তা স্পষ্ট করো। আচ্ছা, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই লাইনটার মধ্যে দিয়ে
আমরা কিন্তু যে জিনিসটা দেখতে পাচ্ছি যে তপন কিন্তু কোনো মতেই ভাবতেই পারেনি যে সেও কোনোদিনও লেখক হতে পারে। এই যে সে লেখক হতে পারে না, এই যে তার ধ্যান ধারণাটা ছিল, সেটা সম্পূর্ণ ভেঙে যায় তার ছোট মেশো লেখক সে দেখে, এবং তখন থেকে তপনও নিজেকে লেখক হিসাবে ভাবতে শুরু করে। তারপরে আরো বেশি সেটা অনেক বেশি তার স্বপ্ন বাস্তবায়িত হয় কখন, যখন ছোট মেশো সেই সন্ধ্যাতারা পত্রিকায় তার অনুরোধে, অর্থাৎ তপন প্রথম ছোট মাসিকে তার লেখাটা জানায় এবং ছোট মাসির অনুরোধে ছোট মেশো সন্ধ্যাতারা পত্রিকায় থেকে সেই তার লেখাটা ছাপানো হয়। সেই ছাপানো লেখাটা দেখে তপনের মনে একটা আশার সঞ্চার হয়। সেই আশা থেকেই এখানে এই আশাবাদের কথাই কিন্তু বলতে চেয়েছে বক্তা, অর্থাৎ তপনের মনে এই আশারই সঞ্চার হয় যে তার লেখাও একদিন ছাপা হবে। কিন্তু যখন সে বিষণ্ণ মনে বাড়িতে থাকে, কিন্তু কোনো রকম ভাবেই খবর আসে না, তখন সে কিছুটা হলেও তার স্বপ্ন ভঙ্গের একটা দুঃখ সে পেতে থাকে। কিন্তু হঠাৎই একদিন ছোট মেশো ছোট মাসি আসে এবং সেই পত্রিকা দেখতে পায়। সেই পত্রিকা দেখে তখন তপনের মনে আরো একটা আশার সঞ্চার হয় যে তারও লেখা হাজার হাজার পাঠক পাঠিকাদের হাতে ছড়িয়ে যাবে, তার লেখাও অনেকে মিলে পড়বে। এই হচ্ছে এখানে আমরা তপনের আশাবাদ দেখতে পাই। তাহলে এখানে তপনের আশাবাদ কিন্তু দু তিনটে রকমের আশাবাদ আমরা দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে ছোট মেশোকে দেখে তার লেখক হওয়ার আশা। ছোট মেশো যখন তার লেখা নিয়ে গিয়ে পত্রিকায় ছাপাবে এই কথাটা তপনকে জানায়, সেখান থেকে তপনের মনে একটা আশার সঞ্চার হয় যে তার লেখাও পত্রিকায় ছাপা হবে। এবং তৃতীয় আশা কি না, যখন ছোট মেশো সেই পত্রিকা হাতে করে তপনদের বাড়িতে আসে এবং তার পরিবারের সবাই কাকা বাবা মা সবাই যখন সেই পত্রিকাটা পড়ে, তখন মনে মনে তপন ভাবতে থাকে যে এই পত্রিকা আরো হাজার হাজার পাঠক পাঠিকাদের হাতে ছড়িয়ে পড়বে। তাহলে আমি প্রথম প্রশ্নের যে উত্তর আলোচনা করলাম, অলৌকিক বিষয় কি সেটাও বোঝা গেল, এবং এক্ষেত্রে বক্তার আশাবাদ কিভাবে ধরা পড়েছে সেই আশাবাদের আলোচনাটাও আমি করে দিলাম। এবার আমরা দ্বিতীয় প্রশ্নের আলোচনা করব। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। যে একটা কথা আর একটা কথা যেটা তোমাদের বলার বিষয় সেটা হচ্ছে যে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের প্রথমেই সেই যে উদ্ধৃত লাইনটা তোমাদের দেওয়া হবে সেই উদ্ধৃত লাইনটার যে উৎস, সেই উৎস, এবং যদি কবিতা হয় তাহলে কবির নাম, যদি গদ্য হয় তাহলে লেখক অথবা লেখিকার নাম উল্লেখ করবে। যেমন এখানে বলবে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটা গৃহীত হয়েছে কুমকুম নামক মূল কাব্যগ্রন্থ থেকে বলে তারপরে উত্তরটা শুরু করবে। কি বলেছে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো, তপন আর পড়তে পারে না। এই প্রসঙ্গটা আমরা কখন দেখতে পাই, গল্পের শেষের দিকে, অর্থাৎ যখন তার লেখা গল্প প্রথম দিন সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ছোট মাসি এবং ছোট মেশো সেই পত্রিকা হাতে করে নিয়ে তপনদের বাড়িতে আসে, সেই সময়ে যে পরিস্থিতিটা সৃষ্টি হয় সেটা হচ্ছে অত্যন্ত আনন্দের একটা পরিস্থিতি, তার সঙ্গে কিছুটা হাসি ঠাট্টা তামাশাও বটে। কারণ তপন যে লিখতে পারে এই কথা কিন্তু কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি, আর তপন কিন্তু সেই কথা কাউকে জানায়ও নি। যে কারণে তপনের মা কিন্তু তপনকে বলেছিল যে তুই যে এত কিছু পারিস সেটা তো কখনো জানায়নি তপন, সেই ক্ষেত্রে তার মা বলেছিল। আর তপনের কাকা কি বলেছিল, তপনের কাকা বলেছিল এরকম লেখক মেশো থাকলে আমরাও লিখতে পারতাম। এবং তপনের বাবাও একটি মন্তব্য করে, তপনের বাবা বলেছিল যে তোমাদের এই তুমি যা কাঁচা হাতের লেখা সেই কাঁচা হাতের লেখা কি প্রকাশ করা যায়, অর্থাৎ ছোট মেশোমশাই তপনের যে কাঁচা হাতের লেখাটা কারেকশন করে নতুন ভাবে ছাপিয়েছিল সেইটা তখন বাড়ির সবাই জেনে গিয়েছিল। সেই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু তপনের বাবা এই কথাটি বলেছিল যে কাঁচা হাতের লেখা কখনো ছাপা হতে পারে না। আচ্ছা, এখানে যে লাইনটা বলেছে বোবার মতো বসে থাকে, কেন বোবার মতো বসে থাকে তপন, কারণ যখন সবার হাতে সেই পত্রিকা ঘুরে ঘুরে যাওয়ার পর, সেই পত্রিকা সবার পড়া হয়ে যাওয়ার পর অবশেষে তার মা
তার হাতে পত্রিকাটা দিয়ে বলে যে তাকে নিজেকে পড়ে শোনাতে। সে কি লিখেছে, অর্থাৎ তপন কি লিখেছে সেটা তার মুখেই তার মা শুনতে চায়। অবশেষে যখন তপন তার লেখাটা হাতে পায়, সেই লেখাটা পড়ার পরে তপন দেখতে পায় যে তার লেখার আদ্যোপান্ত পুরোটাই পরিবর্তিত হয়েছে। সেরকম কথা কিন্তু ছিল না। যখন তপন তার লেখা তার মেসোমশাইয়ের হাতে দিয়েছিল, তখন মেসোমশাই তার লেখাটা পড়ে বলেছিল যে লেখাটা একটু কাঁচা হাতের লেখা, কাঁচা ভাবে লেখা, কিন্তু সেটা মেসোমশাই কিছুটা কারেকশন করে দেবে, অর্থাৎ ছোটখাটো ভুল ত্রুটি কারেকশন করে দিয়ে তার লেখাই ছাপা হবে। এই কথাই কিন্তু মেসোমশাই তপনকে দিয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে আমরা কি দেখতে পাই? কার্যক্ষেত্রে আমরা দেখতে পাই যে তপনের হাতে অবশেষে যে লেখাটা এসে পৌঁছয় সেটা আদ্যোপান্ত পুরোটাই পরিবর্তিত হয়ে তার কাছে এসেছে। অর্থাৎ তার নাম এবং গল্পের নামটাও তারই দেওয়া, তার নামে লেখা হলেও লেখাটা কিন্তু সম্পূর্ণই তার মেসোমশাইয়ের লেখা, যা তপনের ভালো লাগে না। সে তখন কিছু মুখে বলতে না পারলেও সেই পত্রিকাটা ছুঁড়ে ফেলে রেখে চলে যায় ছাদের ঘরে। ছাদের ঘরে গিয়ে একা মন খারাপ করে বিষণ্ণতা নিয়ে বসে থাকে। আর মনে মনে কি সংকল্প করে? সেই সময় কিন্তু তপন একটা সংকল্প করে মনে মনে। আর যখন বইটা সে পড়ছিল তখন তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, অর্থাৎ সেই লেখাটা পড়ে তপন বোবা হয়ে গিয়েছিল, কারণ সেই লেখাটা তো তার নয়, লিখেছে তো সম্পূর্ণরূপে তার মেসোমশাই। আর সেই কথা বাড়ির সবাই জেনেও গিয়েছিল এবং সেটা নিয়ে সবাই হাসি ঠাট্টা তামাশাও করছিল। সেটা তপনের ভালো লাগেনি। অত্যন্ত অভিমানী হয়ে, অত্যন্ত খারাপ লাগা নিয়ে, দুঃখ নিয়ে সে চলে যায় ছাদের ঘরে। গিয়ে তখন মনে মনে সে ভাবতে থাকে যে তার লেখাটা ছোট মেসোমশাইয়ের হাতে তুলে দেওয়াটাই তার ভুল হয়েছে। ভবিষ্যতে যখন সে আবারও লিখবে তখন সে নিজে ছাপাখানায় নিয়ে গিয়ে তার লেখা ছাপাবে। তাহলে আমরা এই কথার, এই প্রশ্নের উত্তর বুঝতে পারলাম যে কেন তপন বোবার মতো বসেছিল। এরপর আসবো আমরা তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন কি? তপনের মনে হয় আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কি? কোন দিন তপনের এই কথা মনে হয়েছিল যে তার জীবনের সবচেয়ে দুঃখের দিন? কারণ এখানে তপনের চরিত্রের একটা কিছুটা স্বপ্ন ভঙ্গ, আবার কিছুটা স্বপ্ন গড়ে তোলা, দুটো দিকই দেখানো হয়েছে। স্বপ্ন গড়ে তোলা কখন দেখানো হয়েছে? যখন তপন নিজেকে লেখক রূপে দেখতে চাইছিল। সে ছোট থেকেই কল্পনাপ্রবণ ছিল, ছোট থেকেই মনে মনে ভাবতো সে আগামী দিনে বড় হয়ে লেখক হতে চায়। তখন ছোট মেসোমশাইয়ের ইতিমধ্যে বিবাহ সূত্রে তার ছোট মাসির সঙ্গে আবদ্ধ হওয়ার কারণে ছোট মেসোমশাইয়ের আগমন ঘটে তাদের বাড়িতে। ছোট মেসোমশাই একাধারে কলকাতায় কলেজের অধ্যাপক, আবার অন্যদিকে লেখকও বটে। সেই ছোট মেসোমশাইকে দেখার পর তপনের মনে একটা স্বপ্নের আশা আসে। তপন স্বপ্ন এটাই দেখতে থাকে যে ছোট মেসোমশাই তো সাধারণ মানুষ, কারণ তপনের একটা ধারণা ছিল যে লেখকরা হয়তো কোনো আশ্চর্য পৃথিবীর মানুষ, তারা হয়তো অন্যরকম কিছু। যখন তপন ছোট মেসোমশাইয়ের মধ্যে সবকিছুই খুব স্বাভাবিকভাবে সাধারণভাবেই করতে দেখলো, তখন তপন নিজেকে ভাবতে শুরু করলো, তাহলে ছোট মেসোমশাই যদি সাধারণ হওয়া সত্ত্বেও লেখক হতে পারে তাহলে সে কেন নয়। এখান থেকে তপনের একটা স্বপ্নের শুরু হয়। আরো একটা স্বপ্নের শুরু হয় যখন তপনের লেখা ছোট মেসোমশাই ছাপাবে বলে তাকে কথা দেয়। তখনও তপনের একটা স্বপ্নের সৃষ্টি হয়। কিন্তু স্বপ্ন ভঙ্গটা হয় কখন? যখন তপন জানতে পারে যে তার সন্ধ্যাতারা পত্রিকায় তার যে প্রথম লেখা প্রথম দিন গল্পটা প্রকাশিত হয়েছে, সেটা ছোট মেসোমশাই কিছুটা কারেকশন করবে বলে পুরোটাই নিজের মতন করে লিখে দেয়। যখন সে সেই পত্রিকাটা হাতে পায় এবং পড়ার পর জানতে পারে, এইখানে হয় তপনের দুঃখ। এই যে বলেছে যে তপনের আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন, এই জন্যই এখানে বলা হয়েছে যে তপনের সব থেকে বেশি দুঃখের দিন ছিল যেদিন সে পত্রিকাটা হাতে পেয়েছিল এবং দেখতে পেয়েছিল যে তার
লেখা সম্পূর্ণভাবেই পরিবর্তিত হয়ে গেছে। কারণ তপন যখন ওই লেখাটা ছোট মেসোমশাইকে প্রথম দেখিয়েছিল, তখন কিন্তু ছোট মেসোমশাই বলেছিল, বাহ, তোমার লেখা খুব সুন্দর। এই বয়সের ছেলেরা সাধারণত মার্ডার, খুন, জখম এইসব নিয়েই লেখালেখি করে, কিন্তু তুমি লিখেছো তোমার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতাকে নিয়ে। লেখার ধরন অনেকটাই অন্যরকম, চিন্তা ভাবনা অনেকটাই অন্যরকম। সেই জায়গা থেকে ছোট মেসোমশাইয়ের তার লেখা ভালো লেগেছিল। কিছুটা কাঁচা হওয়ার দরুন লেখার ধরন ছোট মেসোমশাইয়ের কারেকশন করে দেওয়ার কথা ছিল, কিন্তু পুরোটা বদলে দেওয়ার কথা ছিল না। কিন্তু সেটা কিন্তু ছোট মেসোমশাই করেননি। ছোট মেসোমশাই করেছেন পুরোটাই পরিবর্তন করে, নিজের মতন করে সেটা তৈরি করে দিয়েছেন, যেটা তপনের ভালো লাগেনি। সেই জন্য সেই সময় তপনের অত্যন্ত মানে লাগে, সে অভিমানী হয়ে পড়ে এবং তার মনও প্রচন্ড পরিমাণে বিষণ্ণ হয়ে পড়ে, যেটা তপন একেবারেই তার পছন্দ হয়নি এই জিনিসটা। উপরন্তু কি হয়েছে, মেসোমশাইয়ের এই মহানুভবতাকে নিয়ে তার বাড়িতে অনেক রকম ভাবে আলোচনা হচ্ছে, যে মেসোমশাই এরকম, মেসোমশাই যদি প্রত্যেকের থাকে তাহলে প্রত্যেকেই নাকি এরকম লেখক হতে পারে। এই ধরনের কোনো মন্তব্যই তপনের ভালো লাগছিল না, কারণ ওখানে তপনের লেখা নিয়ে কোনো রকম কোনো আলোচনাই হয়নি, কেউ কিন্তু তপনের কোনো প্রশংসা করেনি। সবাই তার মেসোমশাইয়ের মহানুভবতাকেই বড় করে দেখছিল এবং দেখাচ্ছিল। এই কোনো কিছুই তপনের ভালো না লাগার কারণে অবশেষে তপন কি করে, পত্রিকাটি রেখে কারোর সঙ্গে কোনো কথা না বলে সে ছাদের ঘরে চলে যায়। ছাদের ঘরে গিয়ে তখন সে মনে মনে ভাবে যে ভবিষ্যতে আর কোনোদিনও তার লেখা কাউকে ছাপতে দেবে না, তার নিজের লেখা সে নিজেই গিয়ে ছাপবে। এখান থেকে এই যে আমাদের যে গল্পের নাম জ্ঞানচক্ষু, এখান থেকে কিন্তু এটাও কিছুটা পরিষ্কার হয় যে তপনের জ্ঞানচক্ষু উন্মোচিত হয় কিন্তু একদম গল্পের শেষে গিয়ে, এই ঘটনার পরে, যখন মেসোমশাইয়ের কাছ থেকে তার এরকম ব্যবহার, এরকম কথার পরিবর্তন দেখতে পায়, এই যে আঘাত সে মনে পায়, এই যে কষ্ট সেই মনে পায়, সেই জায়গা থেকে কিন্তু তপনের জ্ঞান চক্ষু উন্মোচিত হয়। অর্থাৎ সে তখন বুঝতে পারে যে নিজের প্রতিভার দাম কিন্তু নিজেকেই দিতে হবে এবং প্রতিভা থাকলে তা প্রকাশ পাবেই, এবং কখনোই পরের উপর নির্ভরশীল হতে নেই, নিজের কাজটা নিজের করাই ভালো। এই গল্পের মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের বার্তাও পেয়ে থাকি যে নিজের যদি প্রতিভা থাকে তাহলে সেটা নিজেকেই গিয়ে সেই কাজটা নিজেরই করা উচিত, নিজের কাজ সবসময় নিজের করা উচিত, তাহলে সেখানে আর অন্যর কারোর কোনো প্রভাব থাকে না। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে এই জ্ঞানচক্ষু গল্পের আমরা এই 3টে প্রশ্ন আমি আলোচনা করলাম। এরপরেও যদি তোমাদের আরো কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা এডুইন্সের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুকের যে এডুইন্সের পেজ আছে সেখানে লাইক, ফলো এবং শেয়ার করো। ধন্যবাদ। Eduwins, learn, grow, succeed.